অবশেষে রাত 12টা বাজে। অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভীষ্ট মুহূর্তের জন্য। এখনই আমার স্বপ্ন পূরণের পালা। প্রমাণ হয়ে যাবে অশুভ আত্মা আছে কি নেই। আজও কি কিছু অতৃপ্ত আত্মা পরলোক গমন না করতে পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভীষ্ট সিদ্ধির লক্ষ্যে, নাকি এর সবটাই মিথ্যে? গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, সবটাই কি কল্পনার মায়াজাল, মিথ্যা, না এর মধ্যে লুকিয়ে আছে এক চরম সত্য? ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জুড়ে এতগুলো লেখা তো লিখলাম। এবার দেখা যাক আজ সত্যিই অলৌকিককে প্রত্যক্ষ করতে পারি কিনা। সত্যিই আজকের দিনটা আর রেড লেটার ডে আমার জীবনের একটি স্মরণীয় দিন। গ্রামের নাম আনন্দপুর। মেদিনীপুরের ঘাটাল শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে অবস্থিত। শাল সেগুনের জঙ্গলের কোলে আর লাল মাটির দেশে অবস্থিত এক প্রত্যন্ত গ্রাম। বেশিরভাগই আদিবাসীদের বাস, তবে চৌধুরীরা বেশ বড়লোক। গল্প লেখক হওয়ার সূত্রে এই গ্রামের জমিদার উদয় নারায়ণ চৌধুরীর সাথে আমার বেশ আলাপ রয়েছে। উদয়বাবু আবার ভূতের গল্প পড়তে খুবই ভালোবাসেন। সেই সূত্রে তিনি শুভাশিসকে চিনবেন না, তা কি হতে পারে? হ্যাঁ, আমি শুভাশিস আচার্য, বাংলা ভৌতিক সাহিত্যে একজন নক্ষত্র। বাংলার গ্রামে শহরে কত ফ্যান আছে আমার, কত লোক আমার স্রেফ দেখার জন্য পাগল। পুজোর সময় তো বিভিন্ন পত্রিকাগুলি তাদের শারদীয় সংখ্যায় লেখা পাঠাবার জন্য পাগল করে দেয়। যাই হোক, আবার গল্পে ফিরি। গ্রামের যে প্রান্তে এসে উঠেছি সেই জায়গাটার নাম উঁচু মাঠ। শুনেছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময় কোম্পানির কাছে খাজনা দিতে অপারগ হতো, তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থাতেই এই জমিতে পুঁতে ফেলত। শোনা যায় তারা নাকি পিশাচে পরিণত হয়ে আজও জিঘাংসা পূরণের জন্য ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে। এছাড়া কাছাকাছি আছে বাওড়া, সেখানে নাকি রাতের বেলা ঘুরে বেড়ায় আলেয়া। উদয়বাবুর কাছেই শুনেছি কাছাকাছি জঙ্গলে নেকড়ে মানবের বসতি ও তাদের উপদ্রব রয়েছে। কবরখানায় রয়েছে মামদো, আর শ্মশানের কাছে শেওড়া গাছের সন্ধ্যা থেকে পা ঝুলিয়ে বসে থাকে চুড়েইল। আজও অন্ধকার নেমে এলে রক্ত টকবক করে ফুটছে এমন নবীন যুবকের সন্ধান করে বেড়ায় শাকচুন্নি বা শঙ্খিনী। আহা, এরকম একটা জায়গারই তো খোঁজ করছিলাম। উদয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। এখানে এত ভূত, এ যেন সোনায় সোহাগা। এত হন্টেড প্লেস যাদের নাম শুনলেই রক্ত জল হয়ে যায়, ঘুরে বেড়ালাম কিন্তু কিছুই পেলাম না। মুম্বাইয়ের মুকেশ মিলস থেকে রাজস্থানের ভানগড়, এক সে বড়কর এক, আর এই যেন পরম বৈষ্ণবের জন্য হাতের কাছেই বৃন্দাবন। যাই হোক, এখানে এসে অভীষ্ট সিদ্ধ হয় কিনা সেটাই দেখার। হ্যাঁ, এবার একটু বলি, আমি এখানে এসেছি একটা এক্সপেরিমেন্ট করতে। ভূত আছে কি ভূত নেই, আর তার জন্য খুঁজতে বেরিয়েছি মধ্যরাত্রের অতিথি ব্লাডি ম্যারিকে। ব্লাডি ম্যারি, ঠিকই ধরেছেন, ব্রিটেন ও পশ্চিমী দুনিয়ার এক অভিশপ্ত প্রেতিনী, যাকে নিয়ে কত গল্প, কত উপকথা। এই ব্লাডি ম্যারিকে যারা প্রেতাত্মা বলে অভিহিত করা হয়, সেই ইংল্যান্ডের রানী মেরি ছিলেন ইতিহাসের পাতায় এক ঘৃণ্য চরিত্র। কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের স্বাদ মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদের গুপ্ত হত্যা করেছেন। কতবার নিজের গর্ভপাত করিয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। কৃষ্ণাঙ্গদের উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয়। কত যে বাইবেল গর্হিত কাজ করেছেন, তার কোনো হিসেব নেই। এত সব পাপের বোঝার জন্য মুক্তি পায়নি তার আত্মার। তাই তার আত্মা অভিশপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে।
সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ। এই গল্প শুনেছিলাম 7 বছর আগে তোরসাদির কাছে, আর তখন থেকেই ইচ্ছা ভ্লাডিমিরকে প্রত্যক্ষ করব। আজ রাতেই হয়তো উঁচু মাঠের বুকে পূরণ হতে চলেছে আমার স্বপ্ন। আজ শনিবার, তাই আবার আমাবস্যা, প্রেতাত্মাদের মহা উৎসব করার দিন। বাইরে নিকষ কালো অন্ধকার, ঘরের আলো নিভিয়ে দিয়েছি। একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে। এসে ওটাকে ধূলি দূষরিত দেখেছিলাম, আজই পরিষ্কার করেছি। এবার 3 বার ভ্লাডিমিরকে ডাকতে হবে। ভ্লাডিমির, প্লিজ কাম টু মি বলে। একবার ভ্লাডিমির বলে ডাকলাম, দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। একপাল শেয়াল একসাথে ডেকে প্রহরের সূচনা ঘোষণা করে, তাই শেয়ালকে বলা হয় জাম ঘোষক। কিন্তু একটা শেয়ালকে একভাবে ডাকতে তো কখনো শুনিনি, আর ডাকটাও কেমন যেন অদ্ভুত, যেন হাড়ের মধ্যে মুখ রেখে ডেকছে। ভেসে এলো অজানা রাত জাগা পাখির ডাক। সত্যি অপার্থিব কিছু হচ্ছে কি না জানি না, নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অমাবস্যার রাতে শ্মশানে আর গোরস্থানে একলা কেটেছি, এই উঁচু মাঠের মতো জায়গায় তারও ভয় করছে। এই হেমন্তেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। না, নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম ভ্লাডিমির বলে। এবার যেন কাছেই শুনতে পেলাম ক্ষুধার্ত নেকড়ের হাড় হিম করা গর্জন। না, কানের ভুল একেবারেই নয়, আর আমি সস্তার নেশাও করিনি। সত্যি যেন শুনতে পেলাম কাছাকাছি একপাল নেকড়ে হাড় হিম করা স্বরে হুঙ্কার করছে। তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি? এবার আমি সত্যিই ভয় পেলাম, আর এরপর যা শুরু হলো তা কল্পনাতীত বললেও কম হবে। আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না। বাইরে শুনতে পেলাম ঝোড়ো হাওয়ার গৌ গৌ শব্দ, যেন সারা উঁচু মাঠ জুড়ে আধি বইছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র উজ্জ্বলতা বিকিরণ করছে, আর কিছু উড়ছেও না। আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকমভাবে স্থির, কিন্তু শুধুই শো শো শব্দ। কেমন একটা খটকা জাগলো মনে, যা ঘটে চলেছে কোনো কিছুই তো বাস্তবে সম্ভব নয়। ওদিকে মাঠেও 50-60 জন ছায়ামূর্তিকে দেখা যাচ্ছে। কেমন যেন অস্পষ্ট কুয়াশা দিয়ে ঘেরা আছে লোকগুলো, যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা যেন এই পোড়ো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেই দিকেই এগিয়ে আসছে। না, এবার সত্যি ভয় করছে। মোমবাতির শিখাটা কাঁপছে, যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। ছায়াগুলো কাছে চলে এসেছে। একটা কথা আছে, মানুষের কৌতূহল অদম্য। অসীম কৌতূহল নিয়ে শেষবারের মতো ডাকলাম,